আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা 2.2 এর ম্যাথগুলা নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু ইতিমধ্যে লাইভ ক্লাসগুলোতে 2.1 এর সবগুলা কিন্তু সমাধান করছিলাম, তাই না? এখন এই পর্যায়ে আমরা অনুশীলনী 2.2 এর সবগুলো ম্যাথ খুব ধরে ধরে এবং বুঝিয়ে বুঝিয়ে করাবো, যাতে এই রিলেটেড যে কোনো ধরনের ম্যাথ আসুক না কেন তুমি যেন অ্যান্সার করতে পারো, সেভাবে আমরা দেখব। তো দেখো, প্রথমটাতে দেখো, বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? দেখো, আমরা চক্রবৃদ্ধির মুনাফা করতেছি, এর ভিতরে কিন্তু সরল মুনাফা একটা চলে আসছে। তো সরল মুনাফা সমান আমরা কি জানি? আমরা জানি আই সমান কি পি আর এন। এখানে পি কত দেখো, কত টাকার? 1200 টাকার। তো 1200 টাকা এটাই হচ্ছে পি। আর মানে কত? আর মানে হচ্ছে 10%। আর মানে কত? 10%। আর 10% মানে কত? 10 ডিভাইডেড বাই 100। আর এন মানে কি? এন মানে হচ্ছে 4 বছর। আচ্ছা, তাহলে আমাদের এটা কাটা, এই শূন্য কাটা, তাহলে উপরে কত থাকে? 12, 10 আর 4। তাহলে 4 12 কত হয় বলো? 4 12 48। 48 আর হচ্ছে কি এই 10-এর শূন্য, তাহলে 480 টাকা। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এমসিকিউতে কিন্তু এরকম ছোটোখাটো ম্যাথ কিন্তু দিয়ে দিবে। তো এমসিকিউ এর জন্য এই ব্যাপারে অবশ্যই কি সতর্ক থাকতে হবে তোমাদের। আচ্ছা, তারপরে তারপরটা দেখো, বলতেছে বার্ষিক 10% মুনাফায়। এখানে মুনাফার হার কত? 10%। তাহলে কত টাকার মুনাফা? 8,000 টাকার মুনাফা। তার মানে এখানে মূলধন কত? মূলধন কিন্তু 8,000 টাকা। আর বলতেছে কত বছরের? 3 বছরের। ঠিক আছে, তাহলে কিন্তু এটা আমরা খুব স্বাভাবিকভাবে জেনারেলি কিন্তু আমরা করে ফেলতে পারবো। তো এটা করতে গেলে তোমার কি কি লাগবে দেখো। তোমার প্রথমেই যদি তুমি লিখে নাও যে আমরা জানি বলে তোমরা যদি লিখে নাও, কি জানো? যে চক্রবৃদ্ধির মূলধন, তাই তো? চক্রবৃদ্ধির মূলধন, চক্রবৃদ্ধির মূলধন সমান কি জানো? মূলধন সমান তুমি জানো যে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴ তাই না? মনে করে দেখো তো, এটা কিন্তু চক্রবৃদ্ধির মূলধন, এটা কিন্তু মুনাফা না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে তোমার কি কি বিষয় লাগবে? এখানে তোমার দেখতেছো যে আসল লাগতেছে, একটা মুনাফার হার লাগতেছে, আর সময় লাগতেছে। তাহলে তোমার ওই যে প্রারম্ভিক যে মূলধনটা সেটা কত ছিল? দেওয়া আছে বলে লিখবা যে দেওয়া আছে। আহ এইখানে কি দেওয়া আছে? যে প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন কত দেওয়া আছে বলো তো? দেখো, তোমরা একটু দেখো বইয়ের 2 নম্বরটাতে দেখো, প্রারম্ভিক মূলধন পি ইজ ইকুয়াল, তোমার মূলধন দেওয়া আছে কত? 8,000 টাকা। ঠিক আছে, 8,000 টাকা। কত টাকা? 8,000 টাকা। ওকে, তারপরে তোমার হচ্ছে মুনাফার হার। মুনাফার মুনাফার হার কি? আর ইকুয়াল কত? 10%। মুনাফার হার আর ইকুয়াল 10%। 10% মানে কত? 10% মানে হচ্ছে 10/100 বা 1/10, তাই তো? একই কথা। তো এটা হচ্ছে মুনাফার হার। আর সময় তোমার কত বলো তো? সময় হচ্ছে এন সমান কত বছর? কত বছরের? 3 বছরের। 3 বছর। তো তোমাকে প্রথমেই কিন্তু এই ডেটাগুলা পাতিয়ে নিতে হবে। ডেটা পাতানোর আগে তোমার সূত্রটা খেয়াল রাখতে হবে। এবার সূত্র দেখে তুমি দেখবা যে এইটা বের করতে হলে আমার কি কি ডেটা লাগতেছে, ওই ডেটাগুলো দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে সেগুলো আমরা খাতায় পাতন করব, অর্থাৎ খাতায় লিখে নেব। লিখে এইবার আমরা লিখব যে কি, যেহেতু একবার সূত্র আমরা জানি বলে লিখেই দিছি, সেহেতু আর লিখছি না। পি ইকুয়াল পি। পি মানে কত? পি মানে হচ্ছে এখানে দেখো 8,000 টাকা, তাই না? পি ইন্টু 1 + r। 1 + r মানে কত? 1 + তোমার 1/10 এখানে, তাই না? 1/10 টু দি পাওয়ার এন। টু দি পাওয়ার এন মানে কত বলো তো? এন মানে হচ্ছে 3, তাই না? এত বছর। এখন দেখো, এখন আমরা ক্যালকুলেশন কিন্তু ক্যালকুলেটরেও করতে পারি কিংবা মুখে মুখেও করতে পারি। এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মুখে মুখে করা পসিবল। যেমন দেখো, 10 একে 10 আর 1 11। 11 আর নিচে হচ্ছে 10। এখানে দেখো পাওয়ার কিন্তু 3 আছে। তো 3 পাওয়ার থাকা মানে কি বলতো? 3 পাওয়ার থাকা মানে কি বলতো? 3 পাওয়ার থাকা মানে এটা 3 বার কি গুণ আকারে থাকবে। 8,000 গুণ 11/10
গুণ 11/10 গুণ 11/10। তাহলে দেখো তো এখানে 3টা 10 আছে, 3টা 10-এর কয়টা শূন্য? 3টা শূন্য। তাইলে 8,000-এর 3টা শূন্য আর 3টা 10-এর 3টা শূন্য, কাটাকাটি হয়ে যাবে, তাই না? এইবার তুমি কিন্তু ইচ্ছে আনিসে তোমাকে কি করতে হবে? ক্যালকুলেটর ইউজ করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেটর ইউজ করে কি ইউজ করবে? 8 গুণ 11 গুণ 11 গুণ 11, এটা গুণ করে দেখবা যে আসলে কত আসে। এটা কিন্তু 8 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তো 8 11 কত হয়? 88। 88 11 কত হয়? এবং তার সাথে 11 গুণ করলে কত হয়? যত তত হচ্ছে তোমার অ্যান্সার। খুব সম্ভবত তোমার হচ্ছে কত আসবে? 10,648 টাকা আসতে পারে, ঠিক আছে? 10,648 টাকা আসতে পারে। তোমরা একটু দেখবা আহ, করে কি হয়। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে হিসাব তোমারও মিলেছে আমার সাথে, ঠিক আছে? তারপরে নেক্সট 2 নম্বরটা হলো, 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা বলছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়। তার মানে কি এখানে রেট কত? রেট অফ ইন্টারেস্ট কত? এখানে আর হচ্ছে, দেখো এখানে আর হচ্ছে 10%, তাই না? এখানে আর হচ্ছে 10%, বলছে এত টাকার মুনাফা। তার মানে এখানে মূলধন কত? মূলধন হচ্ছে 5,000 টাকা। আর এখানে বলছে 3 বছরের সরল মুনাফা, তার মানে সময় কত? 3 বছর, ঠিক আছে? সময় হচ্ছে 3 বছর। এখন বলতেছে সরল মুনাফা আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ভেতরে পার্থক্য কত হবে। এখন তুমি সরল মুনাফা বের করো। সরল মুনাফা কি লিখতে পারো? সরল মুনাফা তুমি লিখতে পারো আই সমান PRN। এখন পি সমান তুমি এই যে কত পাইছো? 5,000 টাকা না? পি সমান কত? 5,000 টাকা। তাহলে লিখে দাও পি সমান হচ্ছে 5,000 টাকা। তাহলে তুমি প্রথমে লিখবা যে সরল মুনাফা আই সমান, ঠিক আছে? আর এই যে ডেটাগুলো, এগুলো তো অবশ্যই কি আমরা পাতাবো, তাই না? প্রশ্ন দেখে। তাহলে পি আর সমান কত বলো তো? আর সমান হচ্ছে তোমার হচ্ছে 10%, মানে 10 / কত? 100, তাই তো? এই যে তুমি এখানে লিখবা 10% সমান কি? 10 / 100, ঠিক আছে? এটা যেখানে তুমি দেওয়া আছে বলে লিখবে সেইখানটাতেই লিখে ঝামেলা শেষ করবা। আচ্ছা, এইবার 3, মানে সময় কত? 3, ঠিক আছে? PRN আমরা মান পাতালাম। এবার এটা ভ্যালু কিসের ভ্যালু বলো তো? টাকা, যেহেতু ইন্টারেস্ট বা লাভ মুনাফা, এটা কিসের একক? টাকা, তাই না? তো এই যে 100 শূন্য, 2টা শূন্য আর 500 2টা শূন্য কেটে গেল। এবার 3 × 5 = 15, 15 আর একটা শূন্য, তাই তো? তার মানে 3 × 5 = 15, 15 আর হচ্ছে 10। আচ্ছা, এখানে তো 5,000 হবে, সরি, এই যে 5,000, হ্যাঁ 5,000। 3 × 5 = 15, আচ্ছা 150 আর 10 গুণ করলে কত হয়? 1,500, ঠিক আছে? 1,500 টাকা, ঠিক আছে? 1,500 টাকা। তো এই গেল হচ্ছে আমাদের কিসের হিসাব বলো তো? সরল মুনাফার হিসাব। ওকে, আমাদের সরল মুনাফার হিসাব গেল। এবার দেখো চক্রবৃদ্ধির মুনাফার আমরা হিসাব করি। দেখো তার মানে এখানে কত বছরে? 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে সেটা আমরা হিসাব করব। তাইলে লিখবা যে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা, সরি, চক্রবৃদ্ধির মূলধন, এটা কিন্তু মূলধন, ঠিক আছে? অথবা মুনাফা তুমি যদি ডাইরেক্ট লিখতে চাও তাহলে কি লিখতে পারো বলো তো? এই যে তোমাকে কিন্তু তখন লিখতে হবে C - P, ঠিক আছে? যদি মুনাফা লিখতে চাও, মুনাফার সূত্র হচ্ছে C - P, ঠিক আছে? আর মূলধন কি? মূলধনের সূত্র কি তোমার? শুধু সি, ঠিক আছে? তাইলে সি চক্রবৃদ্ধির, চক্রবৃদ্ধির মূলধন তাইলে কি তোমার? সি সমান কি? P × 1 + R⁴ কত? N। তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছে 5,000 টাকা। আর তোমার হচ্ছে এখানে ওয়ান, সরি, এখানে তো 1 + R, হ্যাঁ 1 + R, তাইলে 1 + R, আর মানে কত? আর মানে হচ্ছে ওই যে আমরা দেখলাম যে এই যে 1/100, তাই না? 1/10/100 মানে কি? 1/10। আচ্ছা, এত আমি এখানে লিখি তোমাদের বোঝার জন্য, অত সংক্ষেপ করছি না। দেখো 5,000 গুণ, এবার কাটাকাটি করো, ঠিক আছে? একটা একটা শূন্য কেটে গেল, তাহলে কি 10 × 10 আর 1 11, উপরে হচ্ছে 11, নিচে হচ্ছে কত? 10, তাই না? এবার এইটার পাওয়ার আবার 3। তাইলে দেখো আমাদের কিন্তু হিসাবটা আবার আগের মতোই আমরা করতে পারছি, তাই না? দেখো এখানে 5,000 গুণ 11, তাই 11/10 কতবার গুণ হবে? 3 বার, যেহেতু পাওয়ার 3, তাই না? 3 বার গুণ হবে যেহেতু পাওয়ার 3, তাইলে আমরা 3 বার গুণ করলাম 11/10। 3 বার গুণ করার ফলে দেখো
আমাদের 5,000-এর 3টা শূন্য আর 3টা 10-এর 3টা শূন্য কাটাকাটি গেলে উপরে কত থাকে? 5। তাহলে দেখো 5 × 11 = 55, 55 × 11 কত হয়? আর সেটার সাথে 11 গুণ করলে কত হয়? তাহলে কত হয়? এটা হয় হচ্ছে 6,655 টাকা। এটা কি বলতো? এটা কিন্তু চক্রবৃদ্ধির মূলধন। তার মানে এর ভিতরে কি কি আছে? এর ভিতরে মুনাফাও আছে, আবার হচ্ছে সে প্রারম্ভিক যে আসলটা, সেই আসলও কিন্তু আছে। এখানে আমাদের দরকার কি? আমাদের কিন্তু শুধু মুনাফা বের করতে বলছে, তাই না? যেহেতু মুনাফার পার্থক্য বের করতে হবে, তাহলে মুনাফা সমান কি লেখা যায়? মুনাফা সমান কিন্তু আমরা কি লিখতে পারি? আমরা সি মাইনাস পি লিখতে পারি, তাই না? এখন সি কত এখানে? সি হচ্ছে 6,655, ঠিক আছে? আর পি কত এখানে? পি হচ্ছে কত ছিল যেন আমাদের? 5,000 টাকা, তাই না? 5,000 টাকা ছিল আমাদের মূলধন বা আসল। তো মুনাফা এত টাকা। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 5,000, 6,000, এত থেকে 5,000 যদি বাদ দিই তাহলে 6,000, তোমার হচ্ছে কত হচ্ছে? 1,655 টাকা। তাইলে দেখো, এখন তুমি এবার লিখবা যে চক্রবৃদ্ধির মুনাফা আর হচ্ছে সরল মুনাফার ভিতরে পার্থক্য, ঠিক আছে? চক্রবৃদ্ধির মুনাফা এবং তোমার হচ্ছে সরল মুনাফার মধ্যে পার্থক্য। তখন কি লিখবা? পার্থক্য সমান এখানে কত? এখানে মুনাফা হয়েছে 1,655 টাকা, আর আমাদের তোমার সরল মুনাফায় কত ছিল জানো? 1,500 টাকা মুনাফা ছিল, মনে আছে? এই যে আমরা সরল মুনাফায় কত বের করছিলাম? এই যে 1,500 টাকা বের করছিলাম। আর এখানে আমাদের চক্রবৃদ্ধির মুনাফা কত? এখানে চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে 1,655 টাকা। তাইলে এটা আমাদের কত হবে? 155 টাকা, ঠিক আছে? 155 টাকা। তাইলে দেখো, আমরা যদি চক্রবৃদ্ধির হারে তোমার হচ্ছে টাকা রাখি, আর আমরা যদি সরল আহ, মুনাফা হারে যদি টাকা রাখি, তাইলে আমরা চক্রবৃদ্ধিতে কত টাকা বেশি মুনাফা পাবো? 5,000 টাকায় 155 টাকা কিন্তু চক্রবৃদ্ধিতে বেশি পাবো আমরা সরল মুনাফার তুলনায়, তাই না? সরল মুনাফায় আমরা যেখানে 1,500 পাচ্ছি, চক্রবৃদ্ধির মুনাফা সেখানে আমরা কত পাচ্ছি? 1,655 টাকা পাচ্ছি। তাইলে দেখো 155 টাকা বেশি পাচ্ছি, ঠিক আছে? তাহলে পার্থক্য কত? 155 টাকা। ওকে, সো এইবার দেখো, এবার আমরা নেক্সট ম্যাথটা একটু দেখি। নেক্সট ম্যাথে দেখো, নেক্সট ম্যাথে তোমার হচ্ছে আমাদের 3 নম্বরটা হয়ে গেল, তাই না? এবার 4 নম্বরটা দেখো, একই হার মুনাফায়। তার মানে এখানে আর এর মানটা কিন্তু সেম, আর কোনো মূলধন, মানে এখানে মূলধনটাও ফিক্সড। তার মানে এখানে আর আর হচ্ছে পি, এই দুইটা কিন্তু ফিক্সড, ঠিক আছে? কিন্তু চক্রবৃদ্ধির যে মূলধনটা, তার মানে আমাদের এই যে C1 ধরি আর একটা ধরি হচ্ছে C2, এটা কিন্তু ভিন্ন। তাইলে এই দুইটার ভিতরে আমাদের তুলনা করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে একই হার মুনাফায়, তার মানে এখানে আর সেম থাকবে, তাই না? তারপরে হচ্ছে বলছে কোনো মূলধনে, তার মানে একটা মূলধনও কিন্তু নির্দিষ্ট, সেহেতু এই যে আর আর তোমার হচ্ছে পি, এটা কিন্তু ফিক্সড। এইটা যদি ফিক্সড হয় তাহলে কিন্তু আমরা খুব সহজে ওই দুইটার ভিতরে তুলনা করে বলতে কেমন করে? তার মানে ভাগ করে আমরা খুব সহজে কিন্তু অ্যান্সারটা কিন্তু বের করে ফেলতে পারি, ঠিক আছে? তো চলো আমরা একটু দেখা যাক মূলধন কত। ঠিক আছে, এটা আমরা দেখব কি মূলধন কত, এটা আমাদের বের করতে হবে। তার মানে কি আমাদের পি এর মানটা বের করতে হবে, মানে যেই মানটা আমাদের দেয় নাই ওই মানটা আমাদের বের করা লাগবে। এখন চল আমরা দেখা যাক, বলতেছে 1 বছর আনতে চক্রবৃদ্ধির মূলধন। তাহলে 1 বছরে চক্রবৃদ্ধির মূলধন কত দাঁড়ায়? তাহলে আমরা এটা C1 ধরতে পারি, তাই না? C1 সমান আমরা কি লিখতে পারি? P1 + R, তাই তো? 1 + 8 বলছে 1 বছরে, তাহলে টু দি পাওয়ার 1, তার মানে কোনো কিছুর পাওয়ার 1 মানে যা তাই, তার মানে এটা লেখা না লেখা কি একই কথা। তো কত হয়েছিল আমাদের? 6,500 টাকা, আর এটা 6,760, তাহলে 6,500 টাকা। 6,500 টাকা, এটা হচ্ছে 1 বছর আনতে, তার মানে প্রথম বছরে আমরা পাই এত টাকা, ঠিক আছে? তাহলে এইটা একটা সমীকরণ আমরা পালাম। আর C2, তার মানে এটা হচ্ছে তোমার মনে করো দ্বিতীয় বছরে, তাহলে P × 1 + R টু দি পাওয়ার এখানে কত হবে বলো তো? টু দি পাওয়ার হচ্ছে 2। তাহলে দ্বিতীয় বছরে আমরা কত পাই বলো তো? দ্বিতীয় বছরে আমরা পাই হচ্ছে 6,760 টাকা। দেখো 6,760 টাকা পাই, তো এটা মনে করো আরেকটা সমীকরণ। তো এইবার দেখো আমরা 2 নম্বর সমীকরণটা যদি একটু লক্ষ্য করি, আমরা যদি 2 নম্বর সমীকরণটা যদি লক্ষ্য করি,
এইটা যদি আমরা একটু লক্ষ্য করি, আচ্ছা, আমরা কিন্তু সরাসরি জাস্ট তোমার হচ্ছে 2 ভাগ 1 করেও পেতে পারি। দেখো, আমরা এই একই ম্যাথ কিন্তু অনেকভাবে করতে পারি। এভাবে করতে পারি যে 2 ভাগ 1 এভাবেও কিন্তু আমরা করতে পারি। তাইলে আমাদের কি হবে না, তোমরা বলবা কি, 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ করে পাই। ঠিক আছে, করে পাই কি, C2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার C1। তাহলে C2 কত ছিল এখানে, আমাদের P × 1 + R স্কোয়ার, তাই তো, ডিভাইডেড বাই C1 কত ছিল আমাদের, C1 ছিল হচ্ছে আমাদের P × 1 + R, তাই তো, টু দি পাওয়ার 1, মানে এক লেখা না লেখা একই কথা। তাহলে উপরে হবে আমাদের কত, এই যে স্কোয়ারের মান কত ছিল আমাদের, 6,760 টাকা নাকি, 6,760 টাকা, হ্যাঁ। আর নিচে হচ্ছে আমাদের কত, 6,500 টাকা, তাই না, 6,500 টাকা। আচ্ছা, তাইলে দেখো, আমাদের এই পিপি কিন্তু কেটে গেল, আর 1 + R, নিচের একটা 1 + R কেটে গেল, উপরের একটা 1 + R কেটে গেল, তাহলে উপরে কি থাকলো, 1 + R, উপরে কি থাকলো, 1 + R। আচ্ছা, তাইলে এখান থেকে কিন্তু আমরা কিসের মান পাবো, 1 + R এর মান কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 1 + R এর মান পেয়ে যাচ্ছি। আর এর মান 1 + R এর মান কত পাচ্ছি বলো তো, এটা আমরা কত পাচ্ছি, দেখো এটা পাচ্ছি হচ্ছে, আমরা এখন সমীকরণ আকারেও লিখে রাখতে পারি, 676 ডিভাইডেড বাই 650। ঠিক আছে, এটা কিন্তু আমরা কিসের মান পাচ্ছি, 1 + R এর মান পাচ্ছি। এখন এখন এখানে একটু লক্ষ্য করো যে 1 + R এর মান আমরা যদি এইখানটাতে বসাই দিতে পারি, তাহলে কি আমরা পি এর মান পেয়ে যাব না, তাই না। এবার দেখো, তুমি এটা 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 লাগছে না এখন, আমরা আরেকভাবে করতেছি তো, এটা লাগছে না। আচ্ছা, তাইলে আমরা কি পাচ্ছি এখানে বলো তো, এখানে আমরা 1 + আর, এই যে এই সমীকরণটা আমরা নেব, কারণ এখানে পাওয়ার একই আছে, পাওয়ার রিলেটেড কোনো ঝামেলা কিন্তু এখানে আসবে না। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে কি করব, আমরা 1 নং সমীকরণে করণে 1 + R এর মান বসিয়ে, ঠিক আছে, বসাও, মানটা বসাও, দেখা যাক কত হয়। তাহলে এখানে আমাদের কত, P × 1 + R, দেখো, P × 1 + R টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার কিন্তু 1, তাহলে টু দি পাওয়ার 1 লেখা না লেখা কিন্তু সমান। তো এটা সমান আমরা কি পাচ্ছিলাম, 6,500। এটা সমান আমাদের কি ছিল, 6,500, তাই না। আর আমরা এই যে 1 + R এর মান যদি বসাই, 1 + R এর মান কত, এই যে এটা হচ্ছে 1 + R এর মান, এটা হচ্ছে P × 1 + R এর মান কত, 676 ডিভাইডেড বাই 650। ঠিক আছে, আর এখানে আমাদের 6,500। ওকে, তো এই হচ্ছে আমাদের কিন্তু যে সমীকরণটা আলটিমেটলি আসতেছে সেটা। এইবার দেখো, এইবার কি করা যেতে পারে, আচ্ছা, এটা আমরা 1 + R এর মান বসাইছি, হ্যাঁ। এইবার আমরা কিন্তু পি এর মানটা এই যদি এই পাশে রাখি, পিটাকে যদি এই পাশে রাখি, আর এইটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে দেখো, 6,500, এটার নিচে ভাগ আকারে আছে, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 6,000, মানে 650 ডিভাইডেড বাই, এটা গুণ আকারে আছে এই পাশে, ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো, ভাগ হয়ে যাবে। তাহলে ওই পাশে গেলে কত হচ্ছে আমাদের, 676। তাইলে এইবার কিন্তু আমরা খুব সহজে এটার মান হিসেব করে কিন্তু পি এর মানটা আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, খুব সহজে কিন্তু আমরা হিসাব করে, ক্যালকুলেশন করে পি এর মানটা বের করে ফেলতে পারি। তো দেখো, এখানে পি এর মান কত হবে আমাদের, পি এর মান আমরা হিসাব করে দেখতেছি যে 6,250। এখন দেখো তুমি, তোমার সাথে মিলতেছে কিনা একটু দেখবা, তাহলে আমরা যে প্রারম্ভিক যে মূলধনটা বা প্রারম্ভিক যে আসলটা, সেটা কিন্তু পেয়ে গেছি, সেটা কত, 6,250 টাকা। তাইলে দেখো, এই যে একটা ম্যাথ, এখানে এটা করা, এইভাবে করা সম্ভব কেন হলো বলো তো, কারণ এখানে কিন্তু তোমার মুনাফার হার একই ছিল, তারপরে তোমার হচ্ছে মূলধন কিন্তু একই ছিল। ঠিক আছে, এইবার তুমি কি করবা, যে 1 বছরে চক্রবৃদ্ধির মূলধন কত সেটা বের করে দিবা, তারপরে 2 বছরে চক্রবৃদ্ধির মূলধন কত সেটা বের করে নিবা। এখানে যেহেতু হার একই বলছে, তোমার হচ্ছে মূলধন একই বলছে, সো তুমি হারকে দেখা যাচ্ছে আরই ধরতে পারো, অথবা মূলধনকে তুমি তুমি পিটাই ধরতে পারো, হ্যাঁ, ক খ না ধরে বা অন্য সংখ্যা না ধরে, যেটা সেটাই
তুমি ধরতে পারো। ধরে কি করবা, দুইটা দুইটা সমীকরণ হবে, তাই না? এবার 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ ভাগ করে বা অপনয়ন বা প্রতিস্থাপন বা যে কোনো পদ্ধতিতে কিন্তু তুমি এটা বের করতে পারবা। আচ্ছা, আরেকটা পদ্ধতি বলছিলাম করা যায়, সেটা দেখো, পি ইন্টু ওয়ান প্লাস আর ইন্টু ওয়ান প্লাস আর, এটা আমরা করলাম। এটা করার ফলে দেখো এখানে আমাদের এটা কিভাবে করলাম, এটা স্কোয়ার আছে, তার মানে এটাকে আমরা দুইবার লিখতে পারি। দেখো আমরা এটাকে দুইবার লিখলাম, ঠিক আছে? এইবার তোমার হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর, পি ইন্টু ওয়ান প্লাস আর, এইটার এই যে পি ইন্টু ওয়ান প্লাস আর, এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 6500 লিখতে পারি। ঠিক আছে, 6500 কিন্তু আমরা লিখতে পারি। এখন তাহলে ওয়ান প্লাস আর এর মান কি আসবে, ওয়ান প্লাস আর এর মান আসবে 6760 ডিভাইডেড বাই কত, 6500। ঠিক আছে, এবার তুমি ওইখান থেকে কিন্তু ওয়ান প্লাস আর এর মানটা খুব সহজে বের করে ফেলতে পারো। অথবা আমরা যেভাবে করেছি তুমি সেভাবে খুব সহজে করতে পারো। এই যে 2 নম্বর সমীকরণ ডিভাইডেড বাই 1 নম্বর সমীকরণ করলেই কিন্তু, কাটাকাটি করলে, ভাগ করলে তোমার ওয়ান প্লাস আর এর মানটা কিন্তু আবার বের হয়ে আসে। ঠিক আছে, তো ওয়ান প্লাস আর এর মান যখন তোমার বের হয়ে আসবে, তখন ওয়ান প্লাস আর এর মান তুমি যে কোনো একটা সমীকরণে যদি বসাই দাও, তাইলেই কিন্তু তুমি ওইখান থেকে কিসের মান পেয়ে যাবা, পি এর মানটা পেয়ে যাবা। দেখছো, এটা কিন্তু ইজি, তুমি যে উপায়ে এগোও না কেন এটা কিন্তু তুমি ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এইবার পরবর্তী ভিডিওতে আমরা কত কত দেখবো, যে 5, 6 এবং 7 নম্বরটা আমরা দেখবো। এই সবগুলোই কিন্তু আমাদের উদাহরণের ভিতরে আছে। সো অনুশীলনীটা আমরা করে দেব, উদাহরণও করে দেব, সবই করে দেব, তোমাদেরকে শুধু বোঝার চেষ্টা করতে হবে।